রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি আমরা শুনেছিলাম, আমরা দেখছি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা একটা দুর্নীতির বট গাছ, তার শেকড় বাকড়, তার গাছপালা, তার ডালা শাখা প্রশাখা ছড়িয়ে যাচ্ছে, দুর্নীতির রাজযোগ। এবং এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, এরা কারা? এরা তৃণমূলের যুব নেতা অয়নশীল, তিনি দালালি করেছেন, তিনি এজেন্ট ছিলেন। সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, তিনিও কিন্তু এই ঘটনায় যুক্ত এবং তার বিরুদ্ধেও তদন্ত চলছে। কিন্তু কালীঘাটের কাকু একটা কথা বলেছিলেন, গোটা বাংলার মনে রয়েছে, আমার সাহেবের কাছে কেউ পৌঁছতে পারবে না। সেই সাহেব কে, কাকুর বস কে, সেটাই জানতে চায় গোটা বাংলার মানুষ। কিশলয় একেবারেই সন্তু, এবং সেই প্রশ্নই করব। আমার সঙ্গে রয়েছেন দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ গেস্ট, আজকের অতিথি। আমার সঙ্গে রয়েছেন চিত্তরঞ্জন মণ্ডল, বিজেপি মুখপাত্র এবং এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, এবং রয়েছেন দেবাশিস সরকার এবং অধ্যাপক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সচিব। প্রথমেই আমি চিত্তরঞ্জনবাবু আপনার কাছে আসবো। চিত্তরঞ্জনবাবু, আপনি এর আগে একাধিকবার সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন, বলেছেন 2013-এ যখন আপনাকে চাপে পড়ে সরতে হয়, পার্থ চট্টোপাধ্যায় আপনাকে সেই চাপটা দিয়েছিল, এমনটাও আপনি বলেছেন। চিত্তরঞ্জনবাবু, দুটো প্রশ্ন করব। এক নম্বর, আপনার উপর যে চাপ আসতো যে একে নিয়োগ করতে হবে বা তাকে নিয়োগ করতে হবে, সেই চাপ যদি আসতো তাহলে এতদিন কেন বলেননি বা সেই সময় কেন বলেননি? আর দু নম্বর প্রশ্ন, এটাও এখন ভাসছে যে সরকারে এখনও একজন মন্ত্রী রয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রিত্ব দখল করে রয়েছেন, তিনি ওই গোটা চাকরি চুরি সম্পর্কে জানতেন। এই বিষয়ে আপনি কি জানেন? প্রথমে শুনুন, আমার পরিচয়টা যেহেতু প্রাক্তন চেয়ারম্যান এবং বিজেপির মুখপাত্র, কাজেই আমার বক্তব্যের মধ্যেও দুটো পার্ট থাকবে। এক, আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন আমি আগেও বলেছি যে মাননীয় তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলেছেন একটাও কম্প্রোমাইজ করবেন। কাজে যেহেতু আমি জানি এই দলটাই একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, কাজে বাকি কারো কথা শোনার আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ঠিক, আমি শুনিও নি। যে আসছে দিয়ে যাচ্ছে, দিতেই পারে, কিন্তু আমি তো শুনবো না সে কথা। আমি যেটা করব সেটা হচ্ছে যেভাবে করা উচিত সেভাবেই করব। তাই জন্য আপনাকে সরতে বাধ্য করা হয়? সরতে বাধ্য করা মানে, দেখুন, আমি আগেও বলেছি টেলিভিশনে, এটা হচ্ছে একটা নমিনেটেড পোস্ট, এটা তো সিলেক্টেড পোস্ট নয়। যেমন ভিসি সিলেকশন হয় সেরকম সিলেক্টেড নয়। যেহেতু নমিনেটেড পোস্ট, আমার একটা নৈতিক দায়িত্ব থাকে। আমি যদি সততার উপর ভর করে থাকি, তাহলে আমি যেহেতু নমিনেটেড পোস্ট, কাজে যারা আমাকে নমিনেশন দিয়েছিল তারা যখন বলবে আমাকে চলে যেতে হবে, এই ভাবনা থেকেই আমি কিন্তু সরে গিয়েছিলাম। এছাড়া আমার কোনো দ্বিতীয় পথ ছিল না, কারণ আমি আঁকড়ে ধরতে পারতাম। যদি ধরতাম তখন কিন্তু সরকারের 2/3 মেজরিটি ছিল, সে নাহলে লেজিসলেশন এনে আমাকে বাদ দিয়ে দিত, কিন্তু পারতই। তাহলে সেই জায়গাতে আমি যেতে যাব কেন? যেহেতু নমিনেটেড পোস্ট, এই বিবেকের থেকেই কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। এবং এই বিবেকটা আমার এতটাই স্ট্রং বলে আজ পর্যন্ত 12-13 সিলেকশনে কেউ কিছু বলতে পারেনি। তার কারণ প্রত্যেকটা স্টেপে আমি স্বচ্ছতার সাথে করেছিলাম। নাম্বার 1, ওএমআর শিট, তার ডুপ্লিকেট দিয়েছিলাম। ছেলেরা যে যা নিজেরা নিয়ে চলে গেছে, তারাই দেখে পেয়েছে আমি কত নম্বর পেয়েছি। ফার্স্ট স্টেপ ইভ্যালুয়েশনের পর তাদের নাম লিস্ট, মানে আপনার সময় শত চাপ আসা সত্ত্বেও আপনি সেই কাজ করেননি যা তার পরবর্তীকালে হয়েছে, অর্থাৎ চাকরি চুরি। ডেফিনেট, আমার তাই মনে হচ্ছে, এখন যা দেখছি তাতে তাই মনে হচ্ছে। আমি কিন্তু জানতাম, যেহেতু মোরাল নৈতিক দিকটা আমার জোর বলেই আমি মনে করি, এখনও মনে করি আমি, সেই জন্য আমি ওটা করিনি। এবং যখন আমাকে বলেছেন ছেড়ে দিন, আমি ছেড়ে দিয়েছি। এবং এই জায়গাটাই এখন বুঝতে পারছি যে সরানোর উদ্দেশ্যটা, যেটা হচ্ছে যে আমাকে, কারণ আমি মনে করি এখনো, নিশ্চয়ই আপনারা জানেন যে একটা কথাই আছে, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি আমরা শুনেছিলাম, আমরা দেখছি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা একটা দুর্নীতির বট গাছ, তার শেকড় বাকড়, তার গাছপালা, তার ডালা শাখা প্রশাখা ছড়িয়ে যাচ্ছে, দুর্নীতির রাজযোগ। এবং এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, এরা কারা? এরা তৃণমূলের যুব নেতা অয়নশীল,
তিনি দালালি করেছেন, তিনি এজেন্ট ছিলেন। সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, তিনিও কিন্তু এই ঘটনায় যুক্ত এবং তার বিরুদ্ধেও তদন্ত চলছে। কিন্তু কালীঘাটের কাকু একটা কথা বলেছিলেন, গোটা বাংলার মনে রয়েছে, আমার সাহেবের কাছে কেউ পৌঁছতে পারবে না। সেই সাহেব কে, কাকুর বস কে, সেটাই জানতে চায় গোটা বাংলার মানুষ। ত্রিশালায় একেবারেই সন্তু এবং সেই প্রশ্নই করব। আমার সঙ্গে রয়েছেন দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ গেস্ট, আজকের অতিথি। আমার সঙ্গে রয়েছেন চিত্তরঞ্জন মণ্ডল, বিজেপি মুখপাত্র এবং এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, এবং রয়েছেন দেবাশিস সরকার এবং অধ্যাপক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সচিব। প্রথমেই আমি চিত্তরঞ্জনবাবু আপনার কাছে আসব। চিত্তরঞ্জনবাবু, আপনি এর আগে একাধিকবার সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন, বলেছেন 2013-এ যখন আপনাকে চাপে পড়ে সরতে হয়, পার্থ চট্টোপাধ্যায় আপনাকে সেই চাপটা দিয়েছিল, এমনটাও আপনি বলেছেন। চিত্তরঞ্জনবাবু, দুটো প্রশ্ন করব। এক নম্বর, আপনার উপর যে চাপ আসতো যে একে নিয়োগ করতে হবে বা তাকে নিয়োগ করতে হবে, সেই চাপ যদি আসতো তাহলে এতদিন কেন বলেননি বা সেই সময় কেন বলেননি? আর দু নম্বর প্রশ্ন, এটাও এখন ভাসছে যে সরকারে এখনও একজন মন্ত্রী রয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রিত্ব দখল করে রয়েছেন, তিনি ওই গোটা চাকরি চুরি সম্পর্কে জানতেন। এই বিষয়ে আপনি কি জানেন? প্রথমে শুনুন, আমার পরিচয়টা যেহেতু প্রাক্তন চেয়ারম্যান এবং বিজেপির মুখপাত্র, কাজেই আমার বক্তের মধ্যেও দুটো পার্ট থাকবে। এক, আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন আমি আগেও বলেছি যে মাননীয় তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলেছেন একটাও কম্প্রোমাইজ করবেন। কাজে যেহেতু আমি জানি এই দলটাই একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, কাজে বাকি কারো কথা শোনার আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ঠিক, আমি শুনিও নি। যে আসছে দিয়ে যাচ্ছে, দিতেই পারে, কিন্তু আমি তো শুনবো না সে কথা। আমি যেটা করব সেটা হচ্ছে যেভাবে করা উচিত সেভাবেই করব। তাই জন্য আপনাকে সরতে বাধ্য করা হয়? সরতে বাধ্য করা মানে, দেখুন আমি আগেও বলেছি টেলিভিশনে, এটা হচ্ছে একটা নমিনেটেড পোস্ট, এটা তো সিলেক্টেড পোস্ট নয়। যেমন ভিসি সিলেকশন হয় সেরকম সিলেক্টেড নয়। যেহেতু নমিনেটেড পোস্ট, আমার একটা নৈতিক দায়িত্ব থাকে। আমি যদি সততার উপর ভর করে থাকি, তাহলে আমি যেহেতু নমিনেটেড পোস্ট, কাজে যারা আমাকে নমিনেশন দিয়েছিল তারা যখন বলবে আমাকে চলে যেতে হবে, এই ভাবনা থেকেই আমি কিন্তু সরে গিয়েছিলাম। এছাড়া আমার কোনো দ্বিতীয় পথ ছিল না, কারণ আমি আঁকড়ে ধরতে পারতাম। যদি ধরতাম তখন কিন্তু সরকারের 2/3 মেজরিটি ছিল, সে নাহলে লেজিসলেশন এনে আমাকে বাদ দিয়ে দিত, কিন্তু পারতই। তাহলে সেই জায়গাতে আমি যেতে যাব কেন? যেহেতু নমিনেটেড পোস্ট, এই বিবেকের থেকেই কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। এবং এই বিবেকটা আমার এতটাই স্ট্রং বলে আজ পর্যন্ত 12-13 সিলেকশনে কেউ কিছু বলতে পারেনি। তার কারণ প্রত্যেকটা স্টেপে আমি স্বচ্ছতার সাথে করেছিলাম। নাম্বার 1, ওএমআর শিট তার ডুপ্লিকেট দিয়েছিলাম, ছেলেরা যে যা নিজেরা নিয়ে চলে গেছে, তারাই বুঝে দেখে পেয়েছে আমি কত নম্বর পেয়েছি। ফার্স্ট স্টেপ ইভ্যালুয়েশনের পর তাদের নাম লিস্ট, মানে আপনার সময় শত চাপ আসা সত্ত্বেও আপনি সেই কাজ করেননি যা তার পরবর্তীকালে হয়েছে, অর্থাৎ চাকরি চুরি। ডেফিনেট, আমার তাই মনে হচ্ছে, এখন যা দেখছি তাতে তাই মনে হচ্ছে। আমি কিন্তু জানতাম, যেহেতু মোরাল নৈতিক দিকটা আমার জোর বলেই আমি মনে করি, এখনও মনে করি আমি, সেই জন্য আমি ওটা করিনি। এবং যখন আমাকে বলেছেন ছেড়ে দিন, আমি ছেড়ে দিয়েছি। এবং এই জায়গাটাই এখন বুঝতে পারছি যে সরানোর উদ্দেশ্যটা, যেটা হচ্ছে যে আমাকে, কারণ আমি মনে করি এখনও, নিশ্চয়ই আপনারা জানেন যে একটা কথাই আছে